This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসছি পরে খবরে। খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গিকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল এসটিএফ। সূত্রের দাবি অভিযুক্ত জেএমবি জঙ্গি তারিকুলের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের নিয়মিত যোগাযোগ রয়েছে। ধৃত মিনারুল শেখ ও আব্বাস আলীর সঙ্গে যোগাযোগ ছিল তারিকুলের। আনসারুল্লাহ জঙ্গিদের জেরাতেও উঠে এসেছে বিস্ফোরক তথ্য। খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গির সঙ্গে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের যোগ। বাংলায় জঙ্গি জাল ভেদ করতে এবার এসটিএফ এর স্ক্যানারে জেলবন্দি জেএমবি জঙ্গিরা। এবার খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গিকে জেরার অনুমতি পেল স্পেশাল টাস্ক ফোর্স। 2014 সালের 2 অক্টোবর অষ্টমীর দিন তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। সেই ঘটনায় নাম উঠে আসে জঙ্গি গোষ্ঠী জামাত উল মুজাহিদিন বাংলাদেশের। সেই জেএমবি সদস্য তারিকুল ইসলাম ওরফে সাজিদ ওরফে সুমনকে 2015 সালে গ্রেপ্তার করে এনআইএ। গোয়েন্দাদের দাবি 2017-18 সালে তার সঙ্গে বহরমপুর জেলে পরিচয় হয়েছিল অসম এসটিএফ এর হাতে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আব্বাস আলীর। ধৃত জঙ্গি মিনারুল শেখের সঙ্গে যোগাযোগ ছিল তারিকুলের। অসম ও এই রাজ্য থেকে ধৃত আনসারুল্লাহ সদস্যদের সাথে যোগাযোগ ছিল জেলবন্দি জেএমবি সদস্যদের। তার মধ্যে অন্যতম হচ্ছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের তারিকুল ওরফে সুমন। তারিকুল ওরফে সুমন বর্তমানে বহরমপুরের এই জেলে রয়েছেন। জেএমবি জঙ্গি তারিকুলকে জেরায় তদন্তকারী আধিকারিকরা জানতে চান জেল থেকে মিনারুল আব্বাসকে কি নির্দেশ দিত সে, আনসারুল্লাহ বাংলা টিমে জাল ছড়াতে কি ছক কষছে জেলবন্দি জঙ্গিরা। এরই মধ্যে বাংলার ধৃত আনসারুল্লাহ জঙ্গিদের জেরায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। অসম মডিউলের যে মাথা সে নূর ইসলাম, সে মুর্শিদাবাদে আসে, ফালাকাটায় আসে, তাদের একাধিকবার বৈঠক হয়। সে বৈঠকে মগজ ধোলাইয়ের পরিকল্পনার পাশাপাশি জিহাদি পুস্তক এবং লিফলেট দেওয়া হয়েছিল, যার মাধ্যমে মগজ ধোলাই করা হবে। এবং এই যে মাদ্রাসার কথা বলা হচ্ছে, বেআইনি মাদ্রাসা তারা তৈরি করেছিল, তার মাধ্যমে এই কাজটি করা হবে। ঠিক যেভাবে জেএমবিরা শিমুলিয়া এই মাদ্রাসা তৈরি করেছিল। সূত্রের দাবি অসমে নদীর চরে উদ্ধার হওয়া অস্ত্র আইডি তৈরির সামগ্রী বাংলায় নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল আনসারুল্লাহ বাংলা জঙ্গিদের। প্রশিক্ষণের জন্য কেনা হয়েছিল পুরনো অস্ত্র। বাংলার সংগঠন মজবুত হলেই নতুন অস্ত্র আনার কথা বলা হয়েছিল। সেই সব অস্ত্র মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাঠানোর নির্দেশ আসে। কিন্তু অসমের প্রধান নূর ইসলাম সহ আনসারুল্লাহ বাংলার একের পর এক জঙ্গি ধরা পড়ার পরে এখন সেই সমস্ত রোমহর্ষক তথ্যই প্রকাশ্যে এসেছে। কৌশিক ঘোষ ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুলকে জেরা এসটিএফ এর। আনসারুল্লাহ জঙ্গি মিনারুল আব্বাসদের জেলে বসেই নির্দেশ দিত তারিকুল। আর আনসারুল্লাহ জঙ্গিদের কি নির্দেশ দিত জেএমবি জঙ্গি তারিকুল? জেএমবির সঙ্গে কিভাবে সমন্বয় করে কাজ করত এবিটি? তারিকুলকে জেরা করে জানতে চাইছে এসটিএফ। আব্বাস মিনারুলদের সঙ্গে তারিকুলকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের ভাবনা গোয়েন্দাদের। আর একবার জানিয়ে রাখতে চাইব আপনাদের, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুলকে জেরা এসটিএফ এর, এবং এসটিএফ জেরা করে এখন অব্দি কি জানতে পেরেছে কৌশিক আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো। কৌশিক, দেখো যে জঙ্গি তারিকুলকে জিজ্ঞাসাবাদ করেছে ইতিমধ্যে, এবং তার সঙ্গে যে স্লিপার সেল সংখ্যা বৃদ্ধি করার যা টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু জানতে পেরেছে এসটিএফ। এর সঙ্গে আরো বেশ কিছু তথ্য জানতে চেয়েছে। সব থেকে বড় বিষয় হলো তারা অস্ত্র শস্ত্র যেসব আনার কথা আসছে সেগুলো তারিকুল কোথা থেকে নির্দেশ পেয়েছিল, কোন হ্যান্ডেলার নির্দেশ দিয়েছিল, এবং সেই সব অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হয়েছিল বা কোথায় মজুদ রাখা হয়েছে সেই সব বিষয়ে জানতে চাইছে। এবং সেই কারণে যে তারিকুলকে প্রথম দফা জিজ্ঞাসাবাদের পর যা আব্বাস আলী ও মিনারুল শেখদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এসটিএফ। এই জন্য পুনরায় আবার তারা আদালতের দ্বারস্থ হবে এবং তাদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে। এবং যে সব থেকে বিস্ময়কর বিষয় এবং যেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে তারিকুল যেসব হ্যান্ডেলারদের নির্দেশ পেতেন সেই সব হ্যান্ডেলারদের মধ্যে বেশ কিছু হ্যান্ডেলার কিন্তু এখন ভারতবর্ষে রয়েছে। সেই সব হ্যান্ডেলাররা অন্য কোন প্রান্তে রয়েছে সেই সবও জানার চেষ্টা করবে এবং তাদের লোকেশন বা বিভিন্ন পদ্ধতিতে। পাশাপাশি আব্বাস আলী মিনারুল শেখরা এই মুর্শিদাবাদের যে শুধুমাত্র মুর্শিদাবাদে কাজ করার জন্য নয়, খারিজি
মাদ্রাসার মধ্য দিয়ে হরিহরপাড়ায় যেমন তারা তাদের সংগঠন বৃদ্ধি করার কাজ করছিল, সেরকম অন্য জেলাতেও এইরকম সংগঠন বা জাল ছড়িয়েছে এমনটা জানতে পেরেছে এসটিএফ। এবং এর পাশাপাশি যে চিকেন নেকের সেখানে একটা নাশকতা ছড়াতে কিন্তু সেখানে অস্ত্র মজুত করা হচ্ছিল এবং সেখানেও কিন্তু বেশ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারিকুলকে জিজ্ঞাসাবাদ করে, এমনটাও কিন্তু জানতে পেরেছে। সেই কারণে মুখোমুখি বসে আরো জিজ্ঞাসাবাদ করে কনফার্ম হতে চায় এসটিএফ যে কথাগুলি তারিকুল বা মিনারুল বা আব্বাসরা বলছে সেই কথা কতটা সামঞ্জস্য রয়েছে। মুখোমুখি বসিয়ে সেই বিষয়টি আরো জানতে চাওয়ার জন্য তারা আদালতের আবার পুনরায় দ্বারস্থ হবে। নজর থাকবে। ধন্যবাদ কৌশিক। পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই এর বিরুদ্ধে আরো প্রমাণ পুলিশের হাতে। হোমগার্ডদের কাজে লাগিয়ে পাসপোর্ট জালিয়াতি করতেন আব্দুল হাই। বছর খানেক ধরে প্রায় 12 লক্ষ টাকা ঢুকেছে আব্দুল হাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে। পুলিশের দাবি ভুয়ো নথিতে 50টির বেশি পাসপোর্ট পেতে সাহায্য আব্দুল হাইয়ের। পাসপোর্ট জালিয়াতিতে লক্ষ লক্ষ টাকা আয়, 12 মাসে 12 লক্ষ টাকা পকেটে। প্রভাব খাটিয়ে জালিয়াতিতে হোমগার্ডদেরও কাজে লাগানো। সূত্রের দাবি, কলকাতা পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাইয়ের ভূমিকা নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। লালবাজার সূত্রের দাবি, ভুয়ো নথিতে ছাড় দিয়ে 50টিরও বেশি পাসপোর্ট পেতে সাহায্য করেন আব্দুল হাই। অভিযোগ, পাসপোর্ট পিছু 25 থেকে 30,000 টাকা দিতে হতো তাকে। পাসপোর্ট জালিয়াতি চক্রের চাই সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে আব্দুল হাইয়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। গোয়েন্দা সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথাদের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র ছিল আব্দুল হাইয়ের। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত মোক্তার আলমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আব্দুল হাইয়ের, এমনটাই পুলিশ সূত্রে খবর। আর তার পাশাপাশি মনোজ গুপ্তার সঙ্গেও বিভিন্ন সময়ে যোগাযোগ রাখতেন ধৃত আব্দুল হাই, এমনটাও জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। কলকাতা পুলিশের প্রাক্তন এসআই ছাড়াও অন্যতম অভিযুক্ত মনোজ গুপ্তা, সমরেশ বিশ্বাস, ধীরেন ঘোষের মোট 5টি মোবাইল ফোন থেকে সূত্র খুঁজে বের করতে চাইছেন গোয়েন্দারা। ডিলিট করে দেওয়া তথ্য খুঁজতে নেওয়া হতে পারে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য। ইতিমধ্যেই একজন হোমগার্ডের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আর কোন কোন হোমগার্ড এই জালিয়াতি কাজে যুক্ত তা জানার জন্য চিহ্নিত করার কাজও শুরু করেছেন গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বে বহু বছর ছিলেন আব্দুল হাই। সেই অভিজ্ঞতাকেই জালিয়াতিতে কাজে লাগান বলে অভিযোগ। সূত্রের দাবি, ওই প্রাক্তন পুলিশ অফিসারের ফোনে বহু ফোন নাম্বার পাওয়া গিয়েছে। তাই গোয়েন্দারা নিশ্চিত যে উপভোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন আব্দুল। যে পাসপোর্ট জাল করার যে সমস্ত সংখ্যা দেখছেন, আমি মনে করি এটা হিমশৈলের চূড়া মাত্র। এটা একটা সংগঠিত চোরাই চক্র, সংগঠিত চোরাই পাসপোর্ট চক্র। পাসপোর্ট জালিয়াতি এটা নতুন নয়। পাসপোর্ট জালিয়াতি সিপিএম জমানায় ভুরি ভুরি হয়েছে। পাসপোর্ট জালিয়াতি অন্য রাজ্যেও হয়। কিছু অসাধু চক্র কাজ করে এবং সিস্টেমের মধ্যে থেকে দু একটা খারাপ লোক তাদের সঙ্গে হাত মিলিয়ে নিশ্চয়ই থাকে, নইলে এগুলো কিভাবে হবে? আর এগুলো সব নতুন কিছু না, এগুলো চিরকাল এইগুলোই হয়ে এসছে। এখন অনেক কমেছে, যারা করছে তাদের পুলিশ ধরছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সিঙ্গুর থেকেও 2 জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান পুলিশ জেলার টিম। সুশোভন ভট্টাচার্য ও সুপ্রিয় গুহ রিপোর্ট, টিভি9 বাংলা।